আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় ফসলের ডাক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়ে যতগুলো ছক রয়েছে তার সব কয়টি পূরণ করে দেব। এই অধ্যায় থেকে যেসব প্রশ্ন হতে পারে সেগুলোর উত্তর রেডি করে দেব। তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের সবগুলো অধ্যায়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া অধ্যায় ভিত্তিক লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে। সবশেষে বেল আইকনটির অল অপশনে অন করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তোমরা কিন্তু এখানে লক্ষ্য করে দেখো, এখানে ছক রয়েছে, আবার এখানে আবার কিছু ছক রয়েছে, তারপর এরকম ছক, আবার গল্প রয়েছে হরিপদ কাপালি, উনি হলেন একজন হরিপদ কাপালি, একজন বিজ্ঞানী, ধানের আবিষ্কারক, হরিপদ ধানের আবিষ্কারক, আবার ছক। তো এই যে ছক যেগুলো রয়েছে এই ছকগুলোই কিন্তু তোমাদের পূরণ করতে অসুবিধা হয়। এখানে বিভিন্ন প্রকার সবজি দেখতে পাচ্ছ, ফসল দেখতে পাচ্ছ, তাই না? কোন মৌসুমে কোনটা ভালো জন্মে সেগুলো সম্পর্কে এই ছকগুলো কিন্তু পূরণ করতে হবে। তা আমি তোমাদের সহযোগিতা করার জন্য তোমার এই অধ্যায়টিকে বেছে নিয়েছি এবং সমগ্র বছর জুড়েই তোমাদের সাথে থাকব। সবগুলো এই যে এখানে যে ছক আছে সবগুলো পূরণ করা আছে। আর সেই সাথে তোমার এই সপ্তম শ্রেণীতে যতগুলো সপ্তম শ্রেণীর বিজ্ঞানের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। তো চলো আমরা চলে যাচ্ছি। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হলো ফসলের ডাক। প্রথম অধ্যায় ফসলের ডাক। তো ফসলের ডাক ফসল কি আর ডাকতে পারে? সত্যি খুব মজা হতো যদি ক্ষেতের ফসল, টবের ফুল গাছ বা নার্সারির উদ্ভিদ আমাদের ডেকে বলতো, তোমরা সবাই এসে দেখে যাও আমরা কেমন আছি, কিভাবে বড় হই, কিভাবে লড়াই করি, কিভাবে টিকে থাকি। যা হোক, ফসল হয়তো আমাদের ডাকবে না, তাতে কি, আমরাই তাদের কাছে যাব, দেখব তাদের বেড়ে ওঠা বিবর্তন আর অভিযোজন। এখানে লক্ষ্য রাখো, এখানে বিবর্তন আর এখানে কিন্তু অভিযোজন দুইটা শব্দ রয়েছে। বিবর্তন এবং অভিযোজন কি সেগুলো সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করব। আর তোমাদেরকে আগেই বলেছি যে এখানে তোমার পড়া আছে যেগুলো তোমরাই পড়তে পারবে। আর এখান থেকে যে প্রশ্ন এবং যে ছকগুলো রয়েছে সেই সবগুলো ছক আমি তোমাদের পূরণ করে দেব। তো চলো আমরা সরাসরি চলে যাই আমাদের পড়ায়। সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই, প্রথম অধ্যায় ফসলের ডাক। বিবর্তন কাকে বলে? বিবর্তন হলো কোনো জীব বা উদ্ভিদের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাওয়ার সময় কিছু পরিবর্তন ঘটে। এই পরিবর্তন ঘটাকে বলা হয়ে থাকে বিবর্তন। অভিযোজন কাকে বলে? একটি জীব বা উদ্ভিদ তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল বা পদ্ধতি অনুসরণ করে তাকে অভিযোজন বলে। এবার প্রথম ও দ্বিতীয় সেশনে আমাদের এরকম একটি ছক রয়েছে। ওই ছকে আমার এলাকায়, আমার বন্ধুর এলাকায় কি কি ফসল ভালো জন্মে সেগুলো কিন্তু আমাদের লিখতে হবে। তোমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মে তাদের নাম। তো আমরা এখানে তোমাদের, তো তোমরা এটা লিখবা আমাদের এলাকায়। তো এখানে তোমার এলাকায় পাওয়া তথ্য, তো তুমি যখন ছক পূরণ করবে তখন কিন্তু তুমি লিখবে আমার এলাকায় পাওয়া তথ্য। বন্ধুর কাছ থেকে নতুন যা জানলে লিখবা বন্ধুর কাছ থেকে নতুন যা জানলাম। তো আমার পাওয়া তথ্য সেটি হলো ধান, গম, আখ, কাঁঠাল, এটা আমাদের এলাকায় ভালো জন্মে। আর বন্ধুর এলাকায় জন্মে আম, জাম, লিচু, কলা, এগুলো। এবার অতিথি শিক্ষকের সাথে আলোচনার ভিত্তিতে নিচের ছক পূরণ করা হলো। অতিথি শিক্ষক কারা? গ্রাম থেকে তোমার দাদা, তারপর চাচা, যদি কৃষিকাজ করে থাকেন তাদেরকে নিয়ে আসতে পারো, মামা, নানা, তাদেরকে নিয়ে আসতে পারো, অথবা একজন কৃষি অফিসারকে দাওয়াত দিতে পারো, তিনি হবেন আমাদের আজকের অতিথি। তো এখানে আমাদের এই ছকগুলো পূরণ করতে হবে। কিভাবে? যেসব ফসল উদ্ভিদের ফলন ভালো হয় তাদের নাম, মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্যের জন্য এই ফসল বেশি জন্মে, কিভাবে বিভিন্ন ফসল উদ্ভিদের ভালো চারা বাছাই করা হয়, কিভাবে এসব ফসল উদ্ভিদের পরিচর্যা করতে হয়, অন্য কোনো মন্তব্য যদি থাকে তাহলে লিখতে হবে, না হলে প্রয়োজন নাই। আমার এলাকায় ধান জন্মে। এঁটেল ও দোআঁশ মাটি জৈব পদার্থযুক্ত মাটি। এরপরে এখানে যেটা কাজ করতে, কিভাবে বিভিন্ন ফসল উদ্ভিদের ভালো চারা বাছাই করা হয়, বপনের জন্য রোগমুক্ত পরিষ্কার পরিপুষ্ট বীজ নির্বাচন করতে হবে, কিভাবে এসব ফসল উদ্ভিদের পরিচর্যা করতে হয়, চারা রোপণ করার সময় জমিতে হালকা জল থাকা ভালো, জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে, আগাছা দমন করতে হবে। এখানে কোনো মন্তব্য নাই। এরপরে আখ। এঁটেল
দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি গড়ে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে ভালো জন্মাবে আখ। 4 পাতা বিশিষ্ট চারা রোপণ উপযোগী, 1 থেকে 2 মাসের চারা রোপণ করা ভালো। আগাছা সময় মতো নিধন করতে হবে। আখের গোড়ায় মাটি দিতে হবে, মনে রেখো। এরপরে আমরা যেটা চলে যাব তৃতীয় ও চতুর্থ সেশন, হরিপদ কাপালি নতুন জাতের ধান কিভাবে খুঁজে পেলেন। তোমরা একটা ছবি দেখলে, এই যে দেখতে পাচ্ছ ছবি, এই ছবিটি হলো হরিপদ কাপালির। হরিপদ কাপালি তিনি কিন্তু একজন বিজ্ঞানী, তার আবিষ্কৃত ধানের নাম হলো হরিধান। চলো আমরা তার এই হরিধান কিভাবে খুঁজে পেয়েছে সেটা দেখে নিই। হরিপদ কাপালি ছিলেন যশোর এলাকার একজন সাধারণ চাষি। তিনি তার ক্ষেতে ইরি ধান লাগিয়েছিলেন। সেই ক্ষেতের ধান পরীক্ষা করতে করতে হঠাৎ করে দেখলেন কিছু গাছ তুলনামূলকভাবে বড় এবং সেখানে ধানের ফলন বেশি হয়েছে। হরিপদ কাপালি একজন কৃষক হলেও তিনি আসলে বিজ্ঞানী, তাই সেই ধানগুলো অন্য ধানের সাথে মিশিয়ে না ফেলে সেগুলো আলাদা করে ফেললেন। তার বীজকে আলাদা করে সেগুলো আবার নতুন করে লাগালেন। তিনি দেখতে চাইলেন আসলেও সেগুলো উচ্চ ফলনশীল কিনা। দেখা গেল সেগুলো বেশ বড় হলো এবং অনেক বেশি ধানের ফলন হলো। এবার যে প্রক্রিয়ায় তিনি নতুন ধানের জাত আবিষ্কার করলেন তার ধাপগুলো কি কি, চলো জেনে নিই। এখানে মনে রেখো বৈজ্ঞানিক প্রক্রিয়ার এরকম 6টি ধাপ রয়েছে। এই 6টি ধাপকে অনুসরণ করে আমরা কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়া চালাতে পারি। প্রথমেই প্রশ্ন করা। তিনি প্রথমে প্রশ্ন করলেন যে এই ধান গাছগুলো বড় কেন ও বেশি ফলন হয় কেন। 2, যা গবেষণা হয়েছে তা জেনে নেওয়া। আগে যদি এই ধান সম্পর্কে কোনো গবেষণা হয় তা জেনে নেওয়ার চেষ্টা করলেন। তিনি ইরি ধান সহ অন্যান্য ধানের জাত সম্পর্কে গবেষণা করে জেনে নিলেন। 3, এখানে তার হবে তার প্রশ্নটির সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো। তিনি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করালেন যে এই ইরি ধানের জাত লম্বা হয় ও উচ্চ ফলনশীল হয়। 4, সম্ভাব্য ব্যাখ্যাটি সত্যি কিনা তা যাচাই করা। পরবর্তীতে তার শেষে ওই ধানের বীজ বপন করে পরীক্ষা করে দেখলেন। মানে তিনি যে বীজটা পেয়েছিলেন ওই বীজটা বপন করে পরীক্ষা করে দেখলেন। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখলেন যে তার পরীক্ষিত ধানের জাত উচ্চ ফলনশীল, যেহেতু বেশি ফলন দিয়েছে তাই এটা হলো উচ্চ ফলনশীল। 6, সবাইকে ধারণাটি জানিয়ে দেওয়া। তিনি তার আবিষ্কৃত ধান গাছের বীজ অন্যান্য কৃষকদের দিয়েছেন এবং নতুন ধান সম্পর্কে জানিয়েছেন। পঞ্চম ও ষষ্ঠ সেশনে চলে যাচ্ছি। এখানে যেটা বলেছে তোমার এলাকার ফসল উদ্ভিদের নাম, তাহলে তুমি লিখবা আমার এলাকার ফসল ও উদ্ভিদের নাম। এ এলাকার মাটি বা পরিবেশের যেসব বৈশিষ্ট্য ওই ফসল উদ্ভিদের বেড়ে ওঠায় সহায়তা করে। প্রথমে সুপারি। উর্বর ও মাঝারি ধরনের মাটি অর্থাৎ হালকা বুনটের মাটি উত্তম, তবে বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো উপযোগী। নারকেল, উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার যে কোনো মাটিতেই কিন্তু নারকেল ভালো জন্মে। এবার আমরা চলে যাচ্ছি আমে। গভীর সুনিষ্কাশিত উর্বর দোআঁশ মাটি, উঁচু ও মাঝারি উঁচু জমি, মাটির অম্লতা 5.5 থেকে 7.0 হতে হয়, মানে লাগে। পেয়ারা চাষের জন্য লাগবে হালকা বেলে মাটি ও দোআঁশ মাটি, হালকা রোদ ছায়াযুক্ত কিংবা আংশিক ছায়াযুক্ত স্থান। আমরা গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, গভীর সুনিষ্কাশিত উর্বর দোআঁশ মাটি, উঁচু জমি হলে তোমার কি আমরা ভালো উৎপন্ন হবে। এবার আমার নির্বাচিত ফসল উদ্ভিদের নাম মরিচ গাছ। এখানে বলেছে যে তুমি মাঠে চলে যাও, তারপর অথবা তুমি একটি ফসল পর্যবেক্ষণ করো, কত সপ্তাহ পর কী কী করা হলো সেগুলো সম্পর্কে বিস্তারিত তোমার এই ছকটাই পূরণ করে রাখতে হবে। 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর, 4 সপ্তাহ পর, এভাবে মোট 8 সপ্তাহ পর্যন্ত আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো কি কাজ করেছো, আমি কি কাজ করেছি এখানে লিখবা। কি কাজ আমি যে কাজ করেছি সেই কথাটা তুমি লিখবা। দোআঁশ মাটির সাথে জৈব সার মিশিয়ে মাটি চাষ উপযোগী করেছি। জৈব সার যুক্ত মাটি দিয়ে টব ভর্তি করেছি এবং পানি দিয়েছি। 2 সপ্তাহ পর মাটি ভর্তি টবে মরিচের চারা রোপণ করেছি। এরপর 3 সপ্তাহ পর আগাছা পরিষ্কার করেছি। 4 সপ্তাহ পর মাটিতে ইউরিয়া সার প্রয়োগ করেছি। নতুন কি জানলে। চারা গাছের জন্য মাটি তৈরি পদ্ধতি,
চারা রোপণ পদ্ধতি, জমিতে আগাছা পরিষ্কারের উপায়গুলো কি, জমিতে সারের ব্যবহার। এরপরে ফসলের বা উদ্ভিদের বৃদ্ধি পরিবর্তন। এখানে কোনো পরিবর্তন এখানে আমাদের প্রয়োজন নাই। চারা গাছের গোড়া ধীরে ধীরে শক্ত হচ্ছে, চারা গাছগুলো শক্ত হয়ে নতুন পাতা গজিয়েছে এবং 1 ইঞ্চি পরিমাণ উচ্চতা বৃদ্ধি পেয়েছে। মরিচ গাছের কাণ্ড শক্ত ও মোটা হচ্ছে এবং 2 থেকে 4 ইঞ্চি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবার সহায়তা দানকারী কৃষকের স্বাক্ষর। এখানে তোমার করিম করিম করিম, তুমি এখানে করিম করিম দিয়ে দিতে পারো। তোমার যাকে তুমি যার কাছ থেকে সহায়তা নিয়েছিলে তার কাছ থেকে তুমি এই করিম নামগুলো লিখে নিতে পারো। আবার তুমি যদি অন্য কোনো কৃষকের নাম লেখো সেটাও কিন্তু হবে। এবার 5 সপ্তাহ পর, 6 সপ্তাহ পর, 7 সপ্তাহ পর, 8 সপ্তাহ পর কী হয়েছে সেইটা। এবার তুমি কি কাজ করেছো? টবে পানি দিয়েছি, মাটিতে চটা হলে চটা ভেঙে দিয়েছি, অর্থাৎ মাটি শুকিয়ে গেলে চটা হবে সেটা ভেঙে দিতে হবে। পোকামাকড় দমনের জন্য কীটনাশক ব্যবহার করেছি, পুনরায় আগাছা পরিষ্কার করেছি এবং সার প্রয়োগ করেছি। মরিচ গাছ থেকে কিছু কাঁচা মরিচ তুলেছি। এবার নতুন কি জানলে? কখন এবং কতটুকু টবে পানি দিতে হবে, টবে কীটনাশক কিভাবে প্রয়োগ করতে হবে, সার প্রয়োগের দ্বিতীয় ধাপ এবং আগাছা পরিষ্কারের শেষ ধাপ, কখন মরিচে ফুল ফোটে এবং কত বড় হলে মরিচ তোলা যাবে সেইটা, এবং পরে হলো ফসল বা উদ্ভিদের বৃদ্ধি পরিবর্তন। মরিচ গাছের অনেক শাখা প্রশাখা বের হয়েছে, মরিচ গাছ প্রায় 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, মরিচ গাছে ফুল আসতে শুরু করেছে এবং এর উচ্চতা 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মরিচ গাছের ফুল ঝরা শুরু করেছে এবং তার উচ্চতা 15 থেকে 20 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবার সহায়তা দানকারী কৃষকের স্বাক্ষর। আমি আরও একজনের কাছ থেকে তোমার নিয়েছিলাম, একজন করিম, অন্যজন হলো আকবর। তো এবার আকবর। তো এখন মনে রেখো যে আমি দুজন কৃষকের কাছ থেকে কিন্তু সহায়তা নিলাম। তুমি যদি 3 জনের কাছ থেকে সহায়তা নাও বা একজনের কাছ থেকে নাও তাহলে সব জায়গায় একজনেরই সাইন দিবা। যদি 2 জনের কাছ থেকে নাও তাহলে কিন্তু এরকম সব জায়গায় 2 জনের কাছ থেকে সাইন দিতে হবে। এখানেও তুমি আকবর লিখে দিতে পারো বা যার কাছ থেকে নিবে তার নামটা লিখে দিতে পারো। এবার ফসলের মাঠ, নার্সারি স্থান, বাগানের কাজ করতে তোমাদের কেমন লেগেছে? তোমরা লিখবা আমাদের যেমন লেগেছে। ফসলের মাঠ, ছাদ বাগান, নার্সারিতে কাজ করতে আমার অনেক ভালো লেগেছে। এখন এখানে 3টি কিন্তু তোমাকে লিখতে হবে না, তুমি কোনটা করেছো সেইটা লিখবা। তুমি যদি মাঠে কাজ করো মাঠ লিখবা, ছাদ বাগান হলে সেটা লিখবা, বারান্দাতে হলে সেটা লিখবা, নার্সারিতে হলে সেটা লিখবা, সেইটা লিখবা। কাজ করতে আমার অনেক ভালো লেগেছে, আমি কাজ করতে আনন্দ পেয়েছি, সময়টা ভালো কেটেছে, অবসর সময়ে এটা আমার এখন অন্যতম প্রিয় কাজ হয়ে গেছে। এ কাজে তোমরা নতুন কি শিখেছো? আমি এই কাজ থেকে অনেক কিছু শিখেছি। আমি শিখতে পেরেছি কিভাবে মাটি তৈরি করতে হয়, আমি চারা গাছ কীভাবে রোপণ করতে হয় তা শিখেছি, আগাছা পরিষ্কারের উপায়গুলো সম্পর্কে জেনেছি, কীটনাশক কখন কিভাবে দিতে হয় তা শিখেছি, কোন মৌসুমে কোন ফসলের ফলন ভালো হয় তা জেনেছি। কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি চলো আমরা জেনে নিই। তোমাদের এলাকায় যে এত ভিন্ন ভিন্ন ফসল বা উদ্ভিদ জন্মায়, এই ভিন্নতাকে কি বলে? ভিন্ন ভিন্ন ফসল বা উদ্ভিদ জন্মানোর তোমার ঘটনাটিকে এক ধরনের বৈচিত্র্যতা বলে। নতুন প্রজাতির জীবের উদ্ভব কিভাবে ঘটে? বিবর্তন ও অভিযোজনের ফলে নতুন প্রজাতির জীবের উদ্ভব ঘটে। জমিতে ইউরিয়া সার ধাপে ধাপে বা উপরি প্রয়োগ করা হয় কেন? ফসলে নাইট্রোজেন নামক পুষ্টি উপাদান সরবরাহের জন্য ইউরিয়া সার ব্যবহার করা হয়। জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা হলে বিভিন্ন উপায়ে এ সারের অপচয় ঘটে, ফলে মাটিতে স্থায়ী হয় না। তাই ফসলের চাহিদা পূরণের জন্য প্রয়োজন মাফিক ধাপে ধাপে এ সার প্রয়োগ করতে হয়। জাবড়া প্রয়োগ কি? মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য শুকনা খড়, লতাপাতা, কচুরিপানা ইত্যাদি দিয়ে মাটি ঢেকে দেওয়া হয়, যাকে জাবড়া প্রয়োগ বলে। তোমার এলাকায় একটি পুকুর আছে, ওই পুকুরটিতে লক্ষ্য করে তুমি কিছু জীবদের বাসস্থান ও বৈচিত্র্য দেখতে পেলে। পুকুর সহ ওই সকল জীবদের একত্রে কি পঠিত হয় তা লেখো। পুকুর সহ আশপাশের মাটি, পানি, পরিবেশ মিলে একত্রে বাস্তুতন্ত্র গঠিত হয়। এখানে হবে গঠিত, পঠিত লেখা হয়ে গেছে, গঠিত। তো পুকুর সহ এর আশপাশের মাটি, পানি, পরিবেশ মিলে একত্রে বাস্তুতন্ত্র গঠিত হয়। সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিও। এই ভিডিওর ডিসক্রিপশনে
সপ্তম শ্রেণীর সবগুলো অধ্যায়ের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তুমি দেখে নিও। আর বেল আইকনটি অন করে রেখো যেন পরবর্তী কোনো ভিডিও, তারপরে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন, তারপরে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন যেগুলো হবে সবগুলো মূল্যায়ন উত্তর এই চ্যানেলেই পাওয়া যাবে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।